দেশকে যদি বন্দনা না করি তবে দেশের সর্বনাশ হবে। এমন সময় সন্দীপবাবু স্বদেশী প্রচার করবার জন্যে তার দলবল নিয়ে আমাদের ওখানে এসে উপস্থিত হলেন। বিকেলবেলায় আমাদের নাট মন্দিরে সভা হবে। আমরা মেয়েরা দালানের একদিকে চিক ফেলে বসে আছি। বন্দে মাতরম শব্দের সিংহনাদ ক্রমে ক্রমে কাছে আসছে। আমার বুকের ভিতরটা গুরু গুরু করে কেঁপে উঠছে। হঠাৎ পাগড়ি বাঁধা গেরুয়া পরা যুবক ও বালকের দল খালি পায়ে আমাদের প্রকাণ্ড আঙিনার মধ্যে মরা নদীতে প্রথম বর্ষার গেরুয়া বন্যার ধারার মতো হুড় হুড় করে ঢুকে পড়ল। লোকে লোকে ভরে গেল। সে ভিড়ের মধ্যে দিয়ে একটা বড় চৌকির উপর বসিয়ে 10-12 জন ছেলে সন্দীপবাবুকে কাঁধে করে নিয়ে এলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আকাশটা যেন ফেটে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে পড়বে মনে হলো। সন্দীপবাবুর ফটোগ্রাফ পূর্বেই দেখেছিলাম। তখন যে ঠিক ভালো লেগেছিল তা বলতে পারিনি। কুশ্রী দেখতে নয়, এমনকি রীতিমতো সুশ্রী। তবু জানি নে কেন আমার মনে হয়েছিল উজ্জ্বলতা আছে বটে, কিন্তু চেহারাটা অনেকখানি খাদে মিশিয়ে গড়া। চোখে আর ঠোঁটে কি একটা যেটা খাঁটি নয়। সেই জন্যই আমার স্বামী যখন বিনা দ্বিধায় তার সকল দাবি পূরণ করতেন আমার ভালো লাগতো না। অপব্যয় আমি সইতে পারতাম, কিন্তু আমার কেবলই মনে হতো বন্ধু হয়ে এই লোকটা আমার স্বামীকে ঠকাচ্ছে। কেননা ভাবখানা তো তপস্বীর মতো নয়, গরিবের মতোও নয়, দিব্যি বাবুর মতো। ভিতরে আরামের লোভ আছে, অথচ এই রকম নানা কথা আমার মনে উদয় হয়েছিল। আজ সেই সব কথা মনে উঠছে। কিন্তু থাক। কিন্তু সেদিন সন্দীপবাবু যখন বক্তৃতা দিতে লাগলেন আর এই বৃহৎ সভার হৃদয় দুলে দুলে ফুলে ফুলে উঠে কুল ছাপিয়ে ভেসে যাওয়ার জো হলো, তখন তার সে এক আশ্চর্য মূর্তি দেখল। বিশেষত একসময় সূর্য ক্রমে নেমে এসে ছাদের নিচে দিয়ে তার মুখের উপর যখন হঠাৎ রৌদ্র ছড়িয়ে দিলে, তখন মনে হলো তিনি যে অমর লোকের মানুষ। এই কথাটা দেবতা সেদিন সমস্ত নর নারীর সামনে প্রকাশ করে দিলেন। বক্তৃতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কথায় যেন ঝড়ের দমকা হাওয়া, সাহসের অন্ত নেই। আমার চোখের সামনে যেটুকু চিকের আড়াল ছিল সে আমি সইতে পারছিলাম না। কখন নিজের অগোচরে চিক খানিকটা সরিয়ে ফেলে মুখ বের করে তার মুখের দিকে চেয়েছিল আমার মনেই পড়ে না। সমস্ত সভায় এমন একটা লোক ছিল না আমার মুখ দেখবার যার একটু অবকাশ ছিল। কেবল এক সময় দেখলুম কালপুরুষের নক্ষত্রের মতো সন্দীপবাবুর উজ্জ্বল 2 চোখ আমার মুখের উপর এসে পড়ল। কিন্তু আমার হুঁশ ছিল না। আমি কি তখন রাজবাড়ির বউ? আমি তখন বাংলাদেশের সমস্ত নারীর একমাত্র প্রতিনিধি, আর তিনি বাংলাদেশের বীর। যেমন আকাশের সূর্যের আলো তার ওই ললাটের উপর পড়েছে, তেমনি দেশের নারী চিত্তের অভিষেক যে চাই, নইলে তার রণযাত্রার মাঙ্গল্য পূর্ণ হবে কি করে। আমি স্পষ্টই অনুভব করতে পারলুম আমার মুখের দিকে চাওয়ার পর থেকে তার ভাষার আগুন আরো জ্বলে উঠল। ইন্দ্রের উচ্চশ্রবা তখন আর রাশ মানতে চাইল না। ব্রজের উপর বজ্রের গর্জন, বিদ্যুতের উপর বিদ্যুতের চমকানি। আমার মন বললে, আমারই চোখের শিখায় এই আগুন ধরিয়ে দিলে। আমরা কি কেবল লক্ষ্মী? আমরাই তো ভারতী। সেদিন একটা অপূর্ব আনন্দ ও অহংকারের তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে এলো। ভিতরে একটা আগুনের ঝড়ের বেগ
আমাকে এক মুহূর্তে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে টেনে নিয়ে গেল। আমার ইচ্ছে হতে লাগলো গ্রীষ্মের বীরাঙ্গনার মতো আমার চুল কেটে দিই, ওই বীরের হাতের ধনুকের ছিলা করবার জন্য। আমার এই অজানুলম্বিত চুল যদি ভিতরকার চিত্তের সঙ্গে বাইরেরকার গয়নার যোগ থাকতো, তাহলে আমার কণ্ঠে, আমার গলার হার, আমার বাজুবন্ধ উল্কা বৃষ্টির মতো সেই সভায় ছুটে ছুটে খসে খসে পড়ে যেত। নিজের অত্যন্ত একটা ক্ষতি করতে পারলে তবেই যেন সেই আনন্দের উৎসাহবেগ সহ্য করা সম্ভব হতে পারত। সন্ধেবেলায় আমার স্বামী যখন ঘরে এলেন, আমার ভয় হতে লাগলো পাছে তিনি সেদিনকার বক্তৃতার দীপক রাগিনীর সঙ্গে তার না মিলিয়ে কোনো কথা বলেন, পাছে তার সত্যপ্রিয়তায় কোনো জায়গায় ঘা লাগাতে তিনি একটুও অসম্মতি প্রকাশ করেন। তাহলে সেদিন আমি তাকে স্পষ্ট অবজ্ঞা করতে পারতাম। কিন্তু তিনি আমাকে কোনো কথাই বললেন না, সেটাও আমার ভালো লাগলো না। তার উচিত ছিল বলা। আজ সন্দীপের কথা শুনে আমার চৈতন্য হলো। এসব বিষয়ে আমার অনেক দিনের ভুল ভেঙে গেল। আমার কেমন মনে হলো তিনি কেবল জেদ করে চুপ করে আছেন, জোর করেই উৎসাহ প্রকাশ করছেন না। আমি জিজ্ঞাসা করলাম, সন্দীপবাবু আর কতদিন এখানে আছেন? স্বামী বললেন, তিনি কাল সকালেই রংপুরে রওনা হবেন। কাল সকালেই? হ্যাঁ, সেখানে তার বক্তৃতার সময় স্থির হয়ে গেছে। আমি একটুক্ষণ চুপ করে রইলুম। তারপরে বললুম, কোনো মতে কালকের দিনটা থেকে গেলে হয় না? সে তো সম্ভব নয়, কিন্তু কেন বলো দেখি? আমার ইচ্ছা আমি নিজে উপস্থিত থেকে তাকে খাওয়াবো। শুনে আমার স্বামী আশ্চর্য হয়ে গেলেন। এর পূর্বে অনেকবার তিনি তার বন্ধুদের কাছে আমাকে বের হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আমি কিছুতেই রাজি হইনি। আমার স্বামী আমার মুখের দিকে স্থিরভাবে একরকম চাইলেন। আমি তার মানেটা ঠিক বুঝলাম না। ভিতরে হঠাৎ একটু কেমন লজ্জা বোধ হলো। বললুম, না, সে কাজ নেই। তিনি বললেন, কেনই বা কাজ নেই? আমি সন্দীপকে বলবো, যদি কোনো রকমের সম্ভব হয় তাহলে কাল সে থেকে যাবে। আমি সত্য কথা বলবো, সেদিন আমার মনে হচ্ছিল ঈশ্বর কেন আমাকে আশ্চর্য সুন্দর করে করলেন না। কারো মন হরণ করবার জন্যে যে তা নয়, কিন্তু রূপ যে একটা গৌরব। আজ এই মহাদিনে দেশের পুরুষেরা দেশের নারীর মধ্যে দেখুক একবার জগদ্ধাত্রীকে, কিন্তু বাইরের রূপ না হলে তাদের চোখ যে দেবীকে দেখতে পায় না। সন্দীপবাবু কি আমার মধ্যে দেশের সেই জাগ্রত শক্তিকে দেখতে পাবেন? না, মনে করবেন এ একজন সামান্য মেয়ে মানুষ, তার এই বন্ধুর ঘরের গৃহিণী মাত্র। সেদিন সকালে মাথা ঘষে আমার সুদীর্ঘ এলো চুল একটি লাল রেশমের ফিতে দিয়ে নিপুণ করে জড়িয়েছিল। দুপুরবেলায় খাবার নিমন্ত্রণ, তাই ভিজে চুল তখন খোপা করে বাঁধবার সময় ছিল না। গায়ে ছিল জরির পাড়ের একটা সাদা মাদ্রাজি শাড়ি আর জরির একটুখানি পাড় দেওয়া হাত কাটা জ্যাকেট। আমি ঠিক করেছিলুম এ খুব সংযত সাজ, এর চেয়ে সাদাসিধা আর কিছু হতে পারে না। এমন সময় আমার মেজোজা এসে আমার মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিলেন। তারপরে ঠোঁট দুটো খুব টিপে একটু হাসলেন। আমি জিজ্ঞাসা করলাম, দিদি তুমি হাসলে যে? তিনি বললেন, তোর সাজ দেখছি। আমি মনে মনে বিরক্ত হয়ে বললাম, এমনই কি সাজ দেখলে? তিনি আরেকবার একটুখানি বাঁকা হাসি হেসে বললেন, মন্দ হয়নি ছোট রানী, বেশ হয়েছে। কেবল ভাবছি সেই তোমার বিলিতি দোকানের বুক কাটা জামাটা পরলেই সাজটা পুরোপুরি হতো। এই বলে তিনি কেবল তার মুখ চোখ নয়, তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের ভঙ্গি হাসিতে ভরে ঘর থেকে চলে গেলেন।
খুব রাগ হলো এবং মনে হলো সমস্ত ছেড়ে ছুড়ে আটপৌরে মোটা গোছের একটা শাড়ি পরি। কিন্তু সেই ইচ্ছা শেষ পর্যন্ত কেন যে পালন করতে পারলুম না তা ঠিক জানি নে। মনে মনে বললুম, আমি যদি বেশ ভদ্ররকম সাজ না করেই সন্দীপবাবুর সামনে বেরোই তাহলে আমার স্বামী রাগ করবেন। মেয়েরা যে সমাজের স্ত্রী। ভেবেছিলুম সন্দীপবাবু একেবারে খেতে যখন বসবেন তখন তার সামনে বেরোবো। সেই খাওয়ানো কর্মটার আড়ালে প্রথম দেখার সংকোচ অনেকটা কেটে যাবে। কিন্তু খাবার তৈরি হতে আজ দেরি হচ্ছে, প্রায় 1টা বেজে গেছে। তাই আমার স্বামী আলাপ করবার জন্যে আমাকে ডেকে পাঠিয়েছেন। ঘরে ঢুকে প্রথমটা তার মুখের দিকে চাইতে ভারী লজ্জা ঠেকছিল। কোনো মতে সেটা কাটিয়ে জোর করে বলে ফেললুম, আজ খেতে আপনার দেরি হয়ে গেল। তিনি অসংকোচে আমার পাশে চৌকিতে এসে বললেন, দেখুন, অন্ন তো রোজই একরকম জোটে, কিন্তু অন্নপূর্ণা থাকেন আড়ালে। আজ অন্নপূর্ণা এলেন, অন্ন না হয় আড়ালেই রইল। যেমন জোর তার বক্তৃতায় তেমনই ব্যবহারে, একটুও দ্বিধা নেই। সব জায়গাতেই আপন আসনটি অবিলম্বে জিতে নেওয়াই যেন তার অভ্যাস। কেউ কিছু মনে করতে পারে এসব তর্ক তার নয়। খুব কাছে এসে বসবার স্বাভাবিক দাবি যেন তার আছে। অতএব এতে যে দোষ দিতে পারে, দোষ তারই। আমার লজ্জা হতে লাগলো, পাছে সন্দীপবাবু মনে করেন আমি নেহাত একটা সেকেলে জড় পদার্থ। মুখের কথা বেশ জল করে উঠবে, কোথাও বাঁধবে না। একটা জবাব শুনে তিনি মনে মনে আশ্চর্য হয়ে যাবেন, এ আমার কিছুতেই ঘটে উঠল না। ভিতরে ভিতরে ভারী কষ্ট হতে লাগলো। নিজেকে হাজারবার ভর্ৎসনা করে বললুম, কেন ওর সামনে এমন হঠাৎ বের হতে গেল। কোনো রকম করে খাওয়ানোটা হয়ে গেলেই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছিল। তিনি আবার তেমনই নিঃসংকোচে দরজার কাছে এসে আমার পথ আগলে বললেন, আমাকে পেটুক ঠাওরাবেন না। আমি খাবার লোভে এখানে আসিনি। আমার লোভ কেবল আপনি ডেকেছেন বলে। যদি খাওয়ার পরে অমনি পালান তাহলে অতিথিকে ফাঁকি দেওয়া হবে। এমন সব কথা অত্যন্ত সহজে অত্যন্ত জোরে না বললে ভারী বোধসুর লাগতো। আমার স্বামী যে ওর পরম বন্ধু, আমি যে ওর ভাজের মতো। আমি যখন নিজের সঙ্গে লড়াই করে সন্দীপবাবুর প্রবল আত্মীয়তার সমোচ্চ ক্ষেত্রে উঠবার চেষ্টা করছি, আমার স্বামী আমার বিভ্রাট দেখে আমাকে বললেন, আচ্ছা, তুমি তাহলে তোমার খাওয়া সেরে চলে এসো। সন্দীপবাবু বললেন, কিন্তু কথা দিয়ে যান, ফাঁকি দেবেন না। আমি একটু হেসে বললুম, আমি এখনই আসছি। তিনি বললেন, আপনাকে কেন বিশ্বাস করি নে তা বলি। আজ 9 বছর হলো নিখিলেশের বিয়ে হয়েছে। এই 9টি বছর আপনি আমাকে ফাঁকি দিয়ে এসেছেন। আবার ফের যদি 9 বছর করেন তাহলে আর দেখা হবে না। আমিও আত্মীয়তা শুরু করে দিয়ে মৃদু কণ্ঠে বললুম, কেন? তাহলেই বা দেখা হবে না কেন? তিনি বললেন, আমার কুষ্ঠিতে আছে আমি অল্প বয়সে মরব। আমার বাপ দাদা কেউ 30-এর কোঠা পেরোতে পারেননি, আমার তো এই 27 হলো। তিনি বুঝেছিলেন কথাটা আমার মনে বাজলেও বটে। এবার আমার মৃদু কণ্ঠে বোধ হয় করুণ রসের একটু ছিটে লাগলো। আমি বললুম, সমস্ত দেশের আশীর্বাদে আপনার ফাড়া কেটে যাবে। তিনি বললেন, দেশের আশীর্বাদ দেশলক্ষ্মীদের কণ্ঠ থেকেই তো পাবো। সেই জন্যই তো এত ব্যাকুল হয়ে আপনাকে আসতে বলছি। তাহলে আজ থেকেই আমার সস্তয়ন আরম্ভ হবে। স্রোতের জল খোলা হলেও অনায়াসে তার ব্যবহার চলে। সন্দীপবাবুর সমস্তই এমনই দ্রুতবেগে সচল যে আরেকজনের মুখে যা সইত না তার মুখে তাতে আপত্তি করবার ফাঁক পাওয়া যায় না। হাসতে হাসতে বললেন, দেখুন, আপনার এই স্বামীকে জমিন রেখে দিল। আপনি যদি না আসেন তাহলে ইনিও খালাস পাবেন না। আমি যখন চলে আসছি তিনি আবার বলে উঠলেন,
আমার আরেকটু সামান্য দরকার আছে। আমি থমকে ফিরে দাঁড়ালুম। তিনি বললেন, ভয় পাবেন না, এক গ্লাস জল। আপনি দেখেছেন আমি খাবার সময় জল খাইনি, খাবার খানিক পরে খাই। এরপরে আমাকে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করতে হলো, কেন বলুন দেখি? কবে তার কঠিন অজীর্ণ রোগ হয়েছিল তার ইতিহাস এলো। প্রায় 7 মাস ধরে তার কীরকম অসহ্য ভোগ গিয়েছে তাও শুনল। অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, সকল রকমের চিকিৎসকের উপদ্রব পার হয়ে অবশেষে কবিরাজের চিকিৎসায় কীরকম আশ্চর্য ফল পেয়েছেন তার বর্ণনা সেরে হেসে তিনি বললেন, ভগবান আমার ব্যামোগুলোও এমনই করে গড়েছেন যে স্বদেশী বাড়িটুকু হাতে হাতে না পেলে তারা বিদায় হতে চায় না। আমার স্বামী এতক্ষণ পরে বললেন, আর বিদেশি ঔষধের শিশিগুলোও যে একদণ্ড তোমার আশ্রয় ছাড়তে চায় না। তোমার বসবার ঘরের 3টে শেলফ যে একেবারে, ওগুলো কি জানো? পুনিটিভ পুলিশের মতো। প্রয়োজন আছে বলে যে এসেছে তা নয়, আধুনিক কালের শাসনে ওরা ঘাড়ের উপরে এসে পড়ে, কেবল দণ্ডই দিতে হয়, গুঁতোও কম খাইনে। আমার স্বামী অত্যুক্তি সইতে পারেন না, কিন্তু অলঙ্কার মাত্রই যে অত্যুক্তি সে তো বিধাতার তৈরি নয়, মানুষের বানানো। আমি একবার আমার নিজের কোনো একটা মিথ্যার জবাবদিহির ছলে আমার স্বামীকে বলেছিলুম, গাছপালা পশু পাখিরাই আগাগোড়া সত্য বলে, বেচারাদের মিথ্যা বলবার শক্তি নেই। পশুর চেয়ে মানুষের এইখানে শ্রেষ্ঠতা, আবার পুরুষের চেয়ে মেয়েদের শ্রেষ্ঠতাও এইখানে। মেয়েদেরই বিস্তর অলঙ্কার সাজে এবং বিস্তর মিথ্যাও মানায়। ঘর থেকে বাইরে এসে দেখি মেজোজা একটা জানালার খড়খড়ি একটুখানি ফাঁক করে ধরে বারান্দায় দাঁড়িয়ে। আমি জিজ্ঞাসা করলুম, এখানে যে? তিনি ফিসফিস করে উত্তর করলেন, আড়ি পাচ্ছিলুম। যখন ফিরে এলুম সন্দীপবাবু করুণ স্বরে বললেন, আপনার আজ বোধহয় কিছুই খাওয়া হলো না। শুনে আমার ভারী লজ্জা হলো। আমি একটু বেশি শীঘ্র ফিরে এসেছি। ভদ্ররকম খাবারের জন্য যতটা সময় দেওয়া উচিত ছিল তা দেওয়া হয়নি। আজকের আমার খাওয়ার মধ্যে না খাওয়ার অংশটাই যে বেশি, সময়ের অঙ্ক হিসেব করলে সেটা বুঝতে বাকি থাকে না। কিন্তু কেউ যে সেই হিসাব করছিল তা আমার মনেও হয়নি। সন্দীপবাবু বোধহয় আমার লজ্জাটুকু দেখতে পেলেন, সেইটে আরও লজ্জা। তিনি বললেন, বনের হরিণীর মতো আপনার তো পালাবার দিকেই ঝোঁক ছিল, তবুও যে এত কষ্ট করে সত্য রক্ষা করলেন, এ আমার কম পুরস্কার নয়। আমি ভালো করে জবাব দিতে পারিনি। মুখ লাল করে ঘেমে একটা সোফার কোণে বসে পড়লুম। দেশের মূর্তিমতী নারীশক্তির মতো যেরকম নিঃসংকোচে এবং সগৌরবে সন্দীপবাবুর কাছে বেরিয়ে কেবলমাত্র দর্শনদানের দ্বারা তার ললাটে জয়মাল্য পরাবো কল্পনা করেছিলুম, এ পর্যন্ত তার কিছুই হলো না। সন্দীপবাবু ইচ্ছা করেই আমার স্বামীর সঙ্গে তর্ক বাঁধিয়ে দিলেন। তিনি জানেন তর্কে তার তীক্ষ্ণধার মনের সমস্ত উজ্জ্বলতা ছকছক করে উঠতে থাকে। এরপরেও আমি বারবার দেখেছি, আমি উপস্থিত থাকলেই তিনি তর্ক করবার সামান্য উপলক্ষটুকু ছাড়তেন না। বন্দে মাতরম মন্ত্র সম্বন্ধে আমার স্বামীর মত কি তিনি জানতেন। সেইটির উল্লেখ করে বললেন, দেশের কাছে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে, সেটা কি তুমি মানো না নিখিল? একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গায় তা মানি না। দেশ জিনিসকে আমি খুব সত্যরূপে নিজের মনে জানতে চাই এবং সকল লোকে জানাতেও চাই। এত বড় জিনিসের সম্বন্ধে কোনো মন ভোলাবার জাদুমন্ত্র ব্যবহার করতে আমি ভয়ও পাই, লজ্জাও বোধ করি। তুমি যাকে মায়ামন্ত্র বলছো, আমি তাকেই বলি সত্য। আমি দেশকে সত্যই দেবতা বলে মানি। আমি নরনারায়ণের উপাসক। মানুষের মধ্যেই ভগবানের সত্যকার প্রকাশ, তিনি দেশের মধ্যে। এ কথা যদি সত্যই বিশ্বাস করো, তবে তোমার পক্ষে এক মানুষের সঙ্গে অন্য মানুষের, সুতরাং এক দেশের সঙ্গে অন্য দেশের ভেদ নেই। সে কথা সত্য, কিন্তু আমার শক্তি অল্প। অতএব নিজের দেশের পূজার দ্বারাই
আমি দেশ নারায়ণের পূজা করি, পূজা করতে নিষেধ করি নে, কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছেন তার প্রতি বিশেষ করে সে পূজা কেমন করে সমাধা হবে? কিরাতবেশী মহাদেবের সঙ্গে লড়াই করেই অর্জুন বরলাভ করেছিলেন। আমরা একদিক দিয়ে ভগবানকে মারব, একদিন তাতেই তিনি প্রসন্ন হবেন। তাই যদি হয়, তবে যারা দেশের ক্ষতি করছে আর যারা দেশের সেবা করছে উভয়েই তার উপাসনা করে। তাহলে বিশেষ করে দেশভক্তি প্রচার করবার দরকার নেই। নিজের দেশ সম্বন্ধে আলাদা কথা, ওখানে যে হৃদয়ের মধ্যে পূজার স্পষ্ট উপদেশ আছে। তাহলে শুধু নিজের দেশ কেন, তার চেয়ে আরও ঢের স্পষ্ট উপদেশ আছে নিজেরই সম্বন্ধে। নিজের মধ্যে যে নরনারায়ণ আছেন তার পূজার মন্ত্রটাই যে দেশ বিদেশে সবচেয়ে বড় করে কানে বাজছে। নিখিল, তুমি যে এইসব তর্ক করছো, এ কেবল বুদ্ধির শুকনো তর্ক। হৃদয় বলে একটা পদার্থ আছে, তাকে কি একেবারে মানবে না? আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয় লাগে বলেই আমি স্থির থাকতে পারিনি। আমি যদি নিজের স্বার্থ সাধনের জন্য চুরি করি, তাহলে নিজের প্রতি আমার যে সত্য প্রেম তারই কি মূলে ঘা দিই রে? চুরি করতে পারি নে যে তাই। সে কি বুদ্ধি আছে বলে, না নিজের প্রতি শ্রদ্ধা আছে বলে? ভিতরে ভিতরে আমার রাগ হচ্ছিল, আমি আর থাকতে পারলুম না। আমি বলে উঠলুম, ইংরেজ, ফরাসি, জার্মান, রুশ, এমন কোন সভ্য দেশ আছে যার ইতিহাস নিজের দেশের জন্যে চুরির ইতিহাস নয়? সে চুরির জবাবদিহি তাদের করতে হবে, এখনো করতে হচ্ছে। ইতিহাস এখনো শেষ হয়ে যায়নি। সন্দীপবাবু বললেন, বেশ তো, আমরাও তাই করব। চোরাই মালে আগে ঘরটা বোঝাই করে তারপর ধীরে সুস্থে দীর্ঘকাল ধরে আমরাও জবাবদিহি করব। কিন্তু জিজ্ঞাসা করি, তুমি যে বললে এখনো তার জবাবদিহি করেছো, সেটা কোথায়? রোম যখন নিজের পাপের জবাবদিহি করছিল, তখন তা কেউ দেখতে পায়নি। তখন তার ঐশ্বর্যের সীমা ছিল না। বড় বড় ডাকাত সভ্যতারও জবাবদিহির দিন কখন আসে তা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু একটা জিনিস কি দেখতে পাচ্ছ না? ওদের পলিটিক্সের ঝুলি ভরা মিথ্যা কথা, প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, গুপ্তচর বৃত্তি, প্রেস্টিজ রক্ষার লোভে ন্যায় ও সত্যকে বলিদান। এই যে সব পাপের বোঝা নিয়ে চলেছে, এর ভার কি কম? আর এ কি প্রতিদিন ওদের সভ্যতার বুকের রক্ত শুষে খাচ্ছে না? দেশের উপরেও যারা ধর্মকে মানছে না, আমি বলছি তারা দেশকেও মানছে না। আমার স্বামীকে আমি কোনোদিন বাইরের লোকের সঙ্গে তর্ক করতে শুনিনি। আমার সঙ্গে তিনি তর্ক করেছেন, কিন্তু আমার প্রতি তার এমন গভীর করুণা যে আমাকে হার মানাতে তার কষ্ট হতো। আজ দেখলুম তার অস্ত্র চালনা। আমার স্বামীর কথাগুলোতে কোনো মতেই আমার মন সায় দিচ্ছিল না। কেবলই মনে হচ্ছিল এর উপযুক্ত উত্তর আছে, উপস্থিত মতো সে আমার মনে জোগাচ্ছিল না। মুশকিল এই যে ধর্মের দোহাই দিলে চুপ করে যেতে হয়। একথা বলা শক্ত, ধর্মকে অতটা দূর পর্যন্ত মানতে রাজি নই। এই তর্ক সম্বন্ধে ভালো রকম জবাব দিয়ে আমি একটা লিখব এবং সেটা সন্দীপবাবুর হাতে দেব, আমার মনে এই সংকল্প ছিল। তাই আজকে কথাবার্তাগুলো ঘরে ফিরে এসেই আমি নোট করে নিয়েছি। একসময় সন্দীপবাবু আমার দিকে চেয়ে বললেন, আপনি কি বললেন? আমি বললুম, আমি বেশ সুখে যেতে চাইনে, আমি মোটা কথাই বলবো। আমি মানুষ, আমার লোভ আছে। আমি দেশের জন্য লোভ করব। আমি কিছু চাই যা আমি কাড়বো কুড়বো। আমার রাগ আছে, আমি দেশের জন্য রাগ করব। আমি কাউকে চাই যাকে কাটবো কুটবো, যার উপরে আমি আমার এতদিনের অপমানের শোধ তুলব। আমার মোহ আছে, আমি দেশকে নিয়ে মুগ্ধ হব।
আমি দেশের এমন একটি প্রত্যক্ষ রূপ চাই, যাকে আমি মা বলবো, দেবী বলবো, দুর্গা বলবো, যার কাছে আমি বলিদানের পশুকে বলি দিয়ে রক্তে ভাসিয়ে দেব। আমি মানুষ, আমি দেবতা নই। সন্দীপবাবু চৌকি থেকে উঠে আকাশে দক্ষিণ হাত আস্ফালন করে বললেন, হুড়া হুড়া। পরক্ষণেই সংশোধন করে বললেন, বন্দে মাতরং, বন্দে মাতরং। আমার স্বামীর অন্তরের একটা গভীর বেদনা তার মুখের উপর ছায়া ফেলে চলে গেল। তিনি খুব মৃদু স্বরে বললেন, আমিও দেবতা না, আমি মানুষ। আমি সেই জন্যই বলছি, আমার যা কিছু মন্দ, কিছুতেই সে আমি আমার দেশকে দেব না, দেব না, দেব না। সন্দীপবাবু বললেন, দেখো নিখিল, সত্য জিনিসটা মেয়েদের মধ্যে প্রাণের সঙ্গে মিশিয়ে একেবারে এক হয়ে আছে। আমাদের সত্যে রং নেই, রস নেই, প্রাণ নেই, শুধু কেবল যুক্তি। মেয়েদের হৃদয়ে রক্ত শততল, তার উপরে সত্যরূপ ধরে বিরাজ করে আমাদের তর্কের মতো, তা বস্তুহীন নয়। এই জন্যে মেয়েরাই যথার্থ নিষ্ঠুর হতে জানে, পুরুষ তেমন জানে না। কেননা ধর্মবুদ্ধি পুরুষকে দুর্বল করে দেয়। মেয়েরা সর্বনাশ করতে পারে অনায়াসে, পুরুষেও পারে, কিন্তু তাদের মনে চিন্তার দ্বিধা এসে পড়ে। মেয়েরা ঝড়ের মতো অন্যায় করতে পারে, সে অন্যায় ভয়ঙ্কর সুন্দর। পুরুষের অন্যায় কুশ্রী, কেননা তার ভিতরে ভিতরে ন্যায় বুদ্ধির বীড়া আছে। তাই আমি তোমাকে বলে রাখছি, আজকের দিনে আমাদের মেয়েরাই আমাদের দেশকে বাঁচাবে। আজ আমাদের ধর্মকর্ম বিচার বিবেকের দিন নয়। আজ আমাদের নির্বিচার নির্বিকার হয়ে নিষ্ঠুর হতে হবে, অন্যায় করতে হবে। আজ পাপকে রক্তচন্দন পরিয়ে দিয়ে আমাদের দেশের মেয়েদের হাতে তাকে বরণ করে নিতে হবে। আমাদের কবি কি বলেছেন মনে নেই? এসো পাপ, এসো সুন্দরী, তব চুম্বন অগ্নিমধিরা রক্তে ফিরুক সঞ্চরী। অকল্যাণের বাজুক শঙ্খ ললাটে লেপিয়া দাও কলঙ্ক, নির্লজ্জ কালো কলুষ পঙ্ক বুকে দাও প্রলয়ঙ্করী। আজ ঠিক থাক সেই ধর্মকে যা হাসতে হাসতে সর্বনাশ করতে জানে না। এই বলে তিনি মেজের উপর দুবার জোরে লাথি মারলেন। কার্পেট থেকে অনেকখানি নিদ্রিত ধুলো চমকে উপরে উঠে পড়ল। দেশে দেশে যুগে যুগে মানুষ যা কিছুকে বড় বলে মেনেছে, এক মুহূর্তে তিনি তাকে অপমান করে এমন গৌরবে মাথা বাঁকিয়ে উঠলেন যে তার মুখের দিকে চেয়ে আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। আবার হঠাৎ গর্জে উঠলেন, যে আগুন ঘরকে পোড়ায়, যে আগুন বাহিরকে জ্বালায়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি সেই আগুনের সুন্দরী দেবতা। তুমি আজ আমাদের সকলকে নষ্ট হবার দুর্জয় তেজ দাও, আমাদের অন্যায়কে সুন্দর করো। এই শেষ কটি কথা তিনি যে কাকে বললেন তা ঠিক বোঝা গেল না। মনে করা যেতে পারে তিনি যাকে বন্দে মাতরং বলে বন্দনা করেন তাকে, কিংবা দেশের যে নারী সেই দেশলক্ষ্মীর প্রতিনিধি রূপে তখন সেখানে বর্তমান ছিল তাকে। মনে করা যেতে পারত কবি বাল্মীকি যেমন পাপ বুদ্ধির বিরুদ্ধে করুণার আঘাতে এক নিমেষে হঠাৎ প্রথম অনুষ্টুপ উচ্চারণ করেছিলেন, তেমনি সন্দীপবাবুও ধর্মবুদ্ধির বিরুদ্ধে নিষ্কারুণ্যের আঘাতে এই কথাগুলি হঠাৎ বলে উঠলেন। কিংবা জনসাধারণের মনোহরণ ব্যবসায় চিরাভ্যস্ত অভিনয় কুশলতার এই একটি আশ্চর্য পরিচয় দিলেন। আরও কিছু বোধহয় বলতেন। এমন সময় আমার স্বামী উঠে তার গায়ে হাত দিয়ে আস্তে আস্তে বললেন, সন্দীপ, চন্দ্রনাথবাবু এসেছেন। হঠাৎ চমক ভেঙে ফিরে দেখি সৌম্যমূর্তি বৃদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে ঘরে ঢুকবেন কিনা ভাবছেন। অস্তমুখ সন্ধ্যা সূর্যের মতো তার মুখের জ্যোতি নম্রতায় পরিপূর্ণ। আমাকে আমার স্বামী এসে বললেন, ইনি আমার মাস্টার মশাই, এর কথা অনেকবার তোমাকে বলেছি, একে প্রণাম করো। আমি তার পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করলুম। তিনি আশীর্বাদ করলেন, মা, ভগবান চিরদিন তোমাকে রক্ষা করুন। ঠিক সেই সময় আমার সেই আশীর্বাদের প্রয়োজন ছিল।
আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা নিখিলেশের আত্মকথা থেকে পড়ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।